তো ওনার কথা হয়নি আমি যতটুকু আমি জানি। আচ্ছা। এবং আমি মানুষ, আমার ভুল হতে পারে, তবে আজ পর্যন্ত যাদের সাথে আমি সবচেয়ে বেশি কাজ করেছি তাদের ডেফিনেটলি হি ইজ এ রেসপেক্টেড ওয়ান। মানে ওনার নামটা এত বড় ব্র্যান্ড যে আসলে উনি আমাকে ফোন করলেন আমার মনে রাখার কথা। যেমন আমার সোহান ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল, আমি তো এটা বাকি জীবন ভুলতে পারবো না। উনি আমার সিনেমা দেখতে এসেছিলেন, আমি ওনাকে মানে জড়িয়ে ধরেছিলাম। একবারই দেখা হয়েছে না, আরেকবার দেখা হয়েছে, সরি, যখন আমি পোরামন 2 এর প্রিপারেশন নিচ্ছিলাম তখন একটা মগবাজারে চায়ের দোকানে দেখা হয়েছে। এবারই আমার কাছে মনে হয়েছে আমি ডিজার্ভ করি না। করো না? না, না, অনেস্টলি আমার কাছে মনে হয়েছে ওই 2 বছরই আমার থেকে অনেক বেটার পারফরমেন্স ছিল। আমি এটা জানি যে এটা হয়তো আমার ক্যাপাবিলিটির সর্বোচ্চটুকু না, এটা অবশ্যই বিনয় থেকে বলছি না, এটা জেনেই বলছি। তবে আমি একটা জিনিস জানি যে আমি এখন পর্যন্ত কোনো কপি গল্প করিনি, আমি এখন পর্যন্ত কোনো ফ্রেম টু ফ্রেম দেখিয়ে বলিনি যে এই শটটা নেই। আমার এটা খুব ভালো লাগে যে আমি আমার বাংলাদেশের মৌলিক গল্পগুলো করতে পারছি। বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমি আপনাকে এক্সাম্পল যেটা দিতে চাই, আগে না আর্টিস্টদের লাইফ নিয়ে, পার্টিকুলারলি সিনেমার আর্টিস্টদের লাইফ নিয়ে মানুষের মাঝখানে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কারণ হচ্ছে ওখানে অনেক কিছু না জানা ছিল, অনেক কিছু অজানা ছিল, একটা মিস্ট্রি কাজ করতো। অ্যাট টাইম সেই মিস্ট্রিগুলো কিন্তু জার্নালিস্টরাও ক্রিয়েট করতো, ম্যাগাজিন সেল হতো, ভিউ কার্ড সেল হতো। এখন কেন হয় না? আমরা এত অ্যাভেলেবেল যে 2 দিন পরে আমরা যেভাবে শুটিংয়ের ফুটেজ দেওয়া শুরু করেছি সোশ্যাল মিডিয়াতে, 2 দিনের পরে সিনেমা হলে যেতে হবে না, মোটামুটি ফেসবুকেই সিনেমা আমরা দেখিয়ে ফেলবো। যাওয়া যাবে না কেন? আমার সামনে আসলে প্রপার এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে না, তাই আমরা বলছি যে যাওয়া যায় না। অনেক কিছু তো চিন্তা করে রাখি, পরে একটা কাজ এসে কিছু মানুষ এসে সেগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে চলে যায় না। আমি এই ছবির সাথে না ভাইয়া, সব ছবি আমি মানে আমাকে যদি স্পেস দেওয়া হয় আর কি, যেমন ফাগুন হাওয়াতে তকির ভাই আমাকে ওই স্পেসটা দেননি। I just worked as an artist and I am happy with that because that is my job, right? পুনর্মিলনেতে মিজানুর রহমান আরিয়ান আমাকে এর থেকেও বেশি স্পেস দিয়েছেন। আচ্ছা। এবং আমি আমার শতভাগ দায়িত্ববোধ নিয়ে সেটা করার চেষ্টা করেছি। আমাকে রায়হান রাফি সেই স্পেসটা দেয়, যে কারণে আমাদের গল্পগুলো অডিয়েন্সের কাছে যতগুলো এখন পর্যন্ত করেছি রিলিজড ওয়ার্ক, প্রত্যেকটা একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে। আচ্ছা। I want to be associated, I have no problem to work like a production, মানে নট বলবো না যে প্রোডাকশন বয়, বাট অ্যাজ আ মেম্বার অফ দ্য প্রোডাকশন টিম আমার মধ্যে কোনো এরকম নেই যে আমাকে ওই চেয়ারটাতে বসতে হবে। আমার আরেকজন আর্টিস্ট আসলে আমাকে আমার চেয়ারটা তার দিকে ঠেলে দিতে, অথবা উনি বসতে পারছেন না দেখে আমার কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে কি, একটা জিনিস রিয়ালাইজ হতে হবে, একটা জিনিস ফিল, এটা আমি সব প্রোডাকশনে করতে পারবো না। আচ্ছা। ওই প্রোডাকশনেই করবো যে আমাকে রিয়ালাইজ করাবে যে এটা আমার প্রোডাকশন, এবং আমার শান্তি লাগে তাদের জন্য করে। তো ওনার কথা হয়নি আমি যতটুকু আমি জানি। আচ্ছা। এবং আমি মানুষ, আমার ভুল হতে পারে, তবে আজ পর্যন্ত যাদের সাথে আমি সবচেয়ে বেশি কাজ করেছি তাদের ডেফিনেটলি হি ইজ এ রেসপেক্টেড ওয়ান। মানে ওনার নামটা এত বড় ব্র্যান্ড যে আসলে উনি আমাকে ফোন করলেন আমার মনে রাখার কথা। যেমন আমার সোহান ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল, আমি তো এটা বাকি জীবন ভুলতে পারবো না। উনি আমার সিনেমা দেখতে এসেছিলেন, আমি ওনাকে মানে জড়িয়ে ধরেছিলাম। একবারই দেখা হয়েছে না, আরেকবার দেখা হয়েছে, সরি, যখন আমি পোরামন 2 এর প্রিপারেশন নিচ্ছিলাম তখন একটা মগবাজারে চায়ের দোকানে দেখা হয়েছিল। এবং উনি একটা খুব ভিতরের দিকে একটা চিপার দোকানে চা খাচ্ছিলেন, আমরা ওখানে চা খেতে গিয়েছি। আমি ছিলাম, রাফি ছিল। মানে আকবর স্যার হচ্ছে এমন একটা ফিগার যে উনি ফোন করলেন আমার মনে থাকবে। এখন কেউ যদি আমাকে তার রেফারেন্স না দিয়ে, আমার প্রচুর কল আসে যে আমরা একটা প্রজেক্ট করতে চাচ্ছি, আপনি রেমুনারেশন কত নেন, আমার শুনেই মেজাজটা খারাপ হয়। তুমি আমাকে গল্প শেয়ার করছো না, তুমি আমাকে বলছো না যে আসলে কোন প্রজেক্ট এটা, কে বানাতে যাচ্ছে প্রজেক্টটা, আমি কেন তোমাকে আমার রেমুনারেশন বলবো? তো আমি জানি না যে স্যার যদি হয়তো এরকম ঘটেছে, বাট যদি এটা মিসকমিউনিকেশন হয়ে থাকে তাহলে আমি খুব সরি, যে বাট ওনার মতো একজন সিনিয়র মানুষ এটা ডিজার্ভ করেন না। অ্যান্ড আমি আমার শখ জ্ঞানে যদি প্রজেক্টের জন্য উনি সুইটেবল না হন, আই ক্যান অনলি গিভ মাই অপিনিয়ন, সেটা রাখা না রাখা ডিরেক্টরস কল, আউট অফ হিম। আমি এইবার যেটা আশ্চর্য হলাম, ওর পপুলারিটির সাথে না ওর ম্যাচিউরিটি বেড়েছে অ্যাজ এ ডিরেক্টর। ও আমাকে যে ছোট ছোট ব্রিফ দিল শটের মাঝখানে, এই জিনিসটা হয়নি। মানে আমি একটা শট দিয়ে রিয়েলাইজ করেছি যে আমার এই জিনিসটা হয়নি, কেউ কিছু বলছে না। আমি হচ্ছে ছোটো জিনিস মনে কেউ রিয়েলাইজ করেনি। আমি চুপচাপ গিয়ে ডিওপিকে বলছি, ভাইয়া একটু বলেন না যে আমি আরেকটা শট দিব। আচ্ছা। মানে আমি বললে আবার বলবে যে
শর্ট পেয়ে গেছি। ও তুমি আপনি বলেন না একটু যে টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, একটা শর্ট দিই, চলেন আর একটা নেই, লাইটে একটু প্রবলেম ছিল, বলেন না। আচ্ছা, আমি ওকে কনভিন্স করতেছি, ডিরেক্টর উঠে আসছে চেয়ার থেকে, সে উঠে এসে আমাকে সবার সামনে কিচ্ছু বলেনি, পুরো ইউনিট ওখানে ছিল, ও আমাকে কাঁধে হাত দিয়ে সাইডে নিয়ে গেছে, ও আমাকে বললো যে সিয়াম এই জায়গাটা যদি একটু এমন হয় আমার মনে হয় সিনটা জমবে, আরও এটা ট্রাই করবো নাকি। আমি জাস্ট ওর দিকে তাকিয়ে আছি, এই কথাটা কিন্তু আমি বলতে চাচ্ছিলাম, এবং ওই সেম জায়গায় যেখানে আমি রিয়েলাইজ করেছি, ওই মোমেন্টে আমার ফিল হয়েছে যে দেয়ার ইজ এ জেল। এবং এই জেল শুটিংয়ের শেষ পর্যন্ত ঝগড়া করেছি আমরা, স্ট্রাগল করেছি, বৃষ্টি হয়ে গেছে, আমরা ক্যামেরার ইউনিট ছাতা দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছি, মানে শট নিতে পারছি না, তারপরও কারোর মধ্যে কোনো আফসোস নেই। আমরা বলছি লেট নাইট কাজ করবো, সকাল পর্যন্ত কাজ করে শেষ করে ফেলবো, সকালবেলা ঢাকা ব্যাক করবো। তাই করেছো? গাড়িতে ঘুমাবো। আচ্ছা, আমাদের বাজেটের প্রবলেম, প্লেন বাদ, সব আর্টিস্ট বাসে এই মাইক্রোতে যাবে, লাগবে না, জাস্ট ক্যান্সেল। এটা করা যায়, আপন মনে হতে হয়। এবারই আমার কাছে মনে হয়েছে আমি ডিজার্ভ করি না। করো না? না, বিনয় না, অনেস্টলি আমার কাছে মনে হয়েছে ওই 2 বছরই আমার থেকে অনেক বেটার পারফরমেন্স ছিল। আমি এটা জানি যে এটা হয়তো আমার কেপাবিলিটির সর্বোচ্চটুকু না, এটা অবশ্যই বিনয় থেকে বলছি না, এটা জেনেই বলছি। এবং দায়িত্ববোধটা বাড়ে ডেফিনেটলি, কারণ আমার কাজের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে তখন, যে আমাকে আই হ্যাভ টু ডেলিভার এভরি টাইম। কারণ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পরে মানে পাওয়ার পরেও আমি একটা জিনিস খেয়াল করেছি যে আগে হয়তো 10টা আঙ্গুল উঠতো, এখন আসলে 50টা আঙ্গুল উঠে যাচ্ছে। আচ্ছা, যে মানে জাজমেন্টটা অনেক বেড়ে গেছে। তো আমার সেটাতে কোনো প্রবলেম নেই, কারণ আমার ওই চ্যালেঞ্জ হচ্ছে আমার নিজের সাথে, যে আমি তো আসলে ওই স্টেজে নেই যে আমি বলতে পারবো আমি এই রাষ্ট্রের এই সম্মান গ্রহণ করলাম না। আমি কখনো বলতে চাই না, শিল্পী হিসাবে আমি বলতে চাই না, তারা আমাকে সম্মান দিয়েছেন, আমি অবশ্যই সেটা মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেই প্রজেক্টে আমার কাছে যদি এখনও মনে হয় আমি হয়তো ডিজার্ভ করি না, দেন আমাকে আসলে ওই কাজটা ডেলিভার করতে হবে, যেটা দিয়ে আমি নিজেকে বলতে পারবো যে অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ গ্রোথ ফ্রম দ্যাট স্টেজ। একেবারে এরকম একেবারেই না, আবার একেবারে উড়িয়েও দিতে পারছি না কথা। কারণ কি আমি এই ইনফরমেশনটা অনেকে জানে না। আমার কিছু কাছের মানুষ আছেন, আমার প্রথম ফিল্মের সাথে যারা জড়িত তারাও আছেন, যেমন আজিজ ভাই আছেন, রাফি আছেন। তো আমি না অনেকটা ওদের একটা ফ্যামিলি মতো, তো একদমই, তো ওদের একটা সাজেশন অথবা ওদের একটা ভিশনের বাইরে গিয়ে আমি কাজ করেছি সবসময়, কারণ ওদের সাথে আমার এটা নিয়ে তর্ক হয়। এবং আই রেসপেক্ট দেয়ার অপিনিয়ন বিকজ দে আর মেকিং সেন্স, তারাও তো একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকেই কথা বলছেন। আমি প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি যেই গল্পে বিশ্বাস করি সেই গল্পে কি আমি দর্শককে বিশ্বাস করাতে পারছি কি পারছি না। আচ্ছা, এবং আমি বলবো না প্রত্যেকটা বলে আমি 6 মারতে পেরেছি, এটা আমার প্রত্যেক বলে 6 মারা আসলে সম্ভব জানি না সেটা, অথবা হয়তো আরেকটু এক্সপিরিয়েন্স হলে বলতে পারবো। তবে আমি একটা জিনিস জানি যে আমি এখন পর্যন্ত কোনো কপি গল্প করিনি, আমি এখন পর্যন্ত কোনো ফ্রেম টু ফ্রেম দেখিয়ে বলিনি যে এই শটটা নেই। আমার এটা খুব ভালো লাগে যে আমি আমার বাংলাদেশের মৌলিক গল্পগুলো করতে পারছি, আর কিছু ক্ষুধা থাকে যে আমি এই ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। আচ্ছা, তো এই ডিরেক্টর যখন একটা ভালো গল্প, যেমন আমার তকির ভাইয়ের কাজের একটা ফ্যাসিনেশন ছিল আমার কাছে, তো আমি কিন্তু ফাগুন হওয়ায় সাইন করার সময় এটা ভাবিনি, কিন্তু আবার ফাগুন হওয়ার পরে যখন উনি আমাকে স্ফুলিঙ্গ নিয়ে অফার করেছেন, আমি কিন্তু তখন এটা হাম্বলি বলেছি যে আসলে ভাইয়া তখন আমার আরেকটা শুটিং চলছে, আপনি যে ডেটটা চাচ্ছেন ওই ডেটটা আমি এক্সক্লুসিভলি আপনাকে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো আমি 2 সিনেমার শুটিং কখনো একসাথে করি না, তো আমাকে যদি আপনি এই সুযোগটা দেন যে আমি আমার কাজ শেষ করে আসবো, তাহলে আমি মানে অবশ্যই আপনার সাথে এটা নিয়ে। আমার কাছে লেগেছে যে কিছু ছবি আছে না, যেমন আগুনের পরশমণি, এটা দেখার জন্য আমাদের আসলে কোনো বছরের কোনো হিসাব নেই, কত বছর ধরে দেখছি। তো জয়যাত্রা, তো আমার কাছে মনে হয়েছে যে ফাগুন হাওয়ায় আমাদের ভাষা আন্দোলনকে নিয়ে বানানো প্রথম সোলো সিনেমা, রাইট। তো এটার সাবজেক্ট ম্যাটার এত স্ট্রং যে একদিন আমি না থাকলেও সাবজেক্টটা থেকে যাবে, এই গল্পটা থেকে যাবে। তো ওই লোক থেকে করা এবং এরকম একটা প্রজেক্টের সাথে নিজেকে অ্যাসোসিয়েটেড করতে পারা, আমাদের ফিল্ম ওই বছর বেস্ট ফিল্ম হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। অবশ্যই মাই ভিশন হ্যাজ অলসো বিন দ্য সেম, যে আমি আসলে ওই গল্প করতে চাই যে গল্প আমি নিজে বিশ্বাস করি। তবে এই রিসেন্ট কিছু বছরে আমার এই রিয়েলাইজেশনও আছে যে আলটিমেটলি তো ফিল্ম ইজ দ্য বিগ বিজনেস, যেটার সাথে আসলে অনেক মানুষ জড়িত। তো আমি শুধু নিজের ক্ষুধা মেটানোর জন্য কিন্তু কাজ করতে পারবো না ভাইয়া, এটা হয় না আসলে। একটা টিম তখনই সাকসেসফুল হয় যখন সেই টিমের প্রত্যেকটা মানুষ ফিল করে যে আমরা একটা
হিট কাজের সাথে, আমরা একটা সাকসেসফুল কাজের সাথে জড়িত। সেই সাকসেস এখন আপনি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আনবেন, নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আনবেন, নাকি 6 কোটি 7 কোটি টাকা ইনকাম করে আনবেন, ডেফিনেশন অনেক রকম। এবং এক একজনের ড্রিম, এক একজনের প্রেফারেন্স, এগুলো ডিফার করে। ফ্রম নাও অন আমি লাস্ট ফিউ ইয়ার্স ধরে যেটা ফিল করেছি, যে কারণে আসলে আমি খুব 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 কম ছবি সাইন করছি, সেটা হচ্ছে আমি আসলে ম্যাস পিপলের আরও কাছাকাছি যেতে চাই। ম্যাস পিপলের আমার কাছে মনে হচ্ছে তাদের সাথে আমি আমার সিলেকশনের কারণে, এটা নিয়ে কখনো কথা হয় না, বলতে পারি না, আসলে সুযোগ পাই না। আমার মনে হয় যে আমার কিছু নিজের সিলেকশনের কারণে আমি মাঝে মাঝে তাদেরকে আসলে এন্টারটেনমেন্ট থেকে কি একটু কম বঞ্চিত করে ফেললাম।